জুলাইয়ের আন্দোলনে আপনি যখন সমর্থন দিলেন, আপনি কি কারণে দিয়েছেন? আমি পদত্যাগকে সমর্থন দিয়েছি। হাসিনা চলে যান বা আওয়ামী লীগের লোকদের মারা হোক বা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়া হোক, এগুলো তো চাইনি। তারা বলেছে বৈষম্য বিরোধী, ভেবেছি বৈষম্য বিরোধী, সত্যিই তারা বৈষম্য বিরোধী। তারপর তো দেখা গেল তারা বৈষম্য বিরোধী নয়, তারা জিহাদি জঙ্গি জামাতি গোষ্ঠী না। তারা তো নিজেদের পরিচয় লুকিয়েছে। আর আমি দূর থেকে ওই মিছিলের ছবি দেখে আমি কি বুঝবো, তাই না? যারা দেশে আছেন তারা বুঝতে পারেন, যারা দেখছেন ভেতর থেকে। আর দেশেও যারা ছিলেন সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারেনি যে এই আন্দোলনের নেপথ্যে ছিল এই হিজবুত তাহরীর বা শিবির বা এইসব জঙ্গি গোষ্ঠী। 5ই আগস্টের পর সবার কাছে পরিষ্কার হলো আসলে নেপথ্যে কারা ছিল। তারপর থেকে তো আমি লিখেই যাচ্ছি। হাসিনার পদত্যাগ আমি আগেই চেয়েছিলাম, কারণ যেভাবে তিনি জেহাদিদের উৎসাহ দিচ্ছেন বা তাদেরকে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন জিহাদি উৎপন্ন হওয়ার, তাতে তো একজন মুক্ত চিন্তার পক্ষের মানুষ হয়ে, ধর্মান্ধ মৌলবাদীদের বিপক্ষের মানুষ হয়ে আমি তা মানতে পারি না। অনেকে বলেছিল উনি চলে গেলে কে আসবে, যেই আসবে তার চেয়ে তো ভালো হবে না, এই রকম। কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা এটা বিশ্বাস করে যে একজনের অনন্তকালের জন্য থাকা উচিত নয়। কারণ যদি থাকেন তাহলে তিনি স্বৈরাচারিতে রূপান্তরিত হন। তিনি তখন তার জনগণের সঙ্গে তিনি বিচ্ছিন্ন হয়ে যান। জনগণের সঙ্গে বিচ্ছিন্নতা কিন্তু খুব খারাপ জিনিস একজন রাজনীতিকের পক্ষে। জনগণ কি চাইছে তা তারা জানেন না যদি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। যদি ভোট না হয় তো অটোমেটিক্যালি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হবেনি। আমি যা চেয়েছিলাম তা গণতন্ত্রের পক্ষে, যে যেই আসুক, খারাপ আসুক ভালো আসুক, কিন্তু নির্বাচনের মাধ্যমে জিতে আসুক। হয়তো আওয়ামী লীগই জিতত, হয়তো হাসিনাই জিততেন, কিন্তু নির্বাচন হোক, একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমি এটা মনে করিনি যে একটা নির্বাচন হলে তিনি জিতবেন না, তিনি হয়তো জিততেন, কিন্তু একটা স্বস্তি থাকতো, হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে আছে। এখন আমি প্রতিবাদ করছি, কারণ এখন যা চলছে, এ আওয়ামী লীগের লোকদের মেরে ফেলা হচ্ছে, তাদের জেলে ভরা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন তাদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এইসব তো অন্যায় করা হচ্ছে। এখন তো হাসিনা যতটুকু অন্যায় করেছেন তার চেয়ে দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ শতগুণ অন্যায় করা হচ্ছে। তো এগুলোর বিরুদ্ধে আমি দেখছি না যে আওয়ামী লীগের লোকেরা তেমন প্রতিবাদ করছে না, এবং যারা বাইরে থাকে তাদের তো প্রতিবাদ করা উচিত। অনেকে যারা বাইরে চলে এসছেন তারা তো মুখ বুজে আছেন। আমি প্রায় বলি যে তোমরা কেন প্রতিবাদ করছো না? আর দেশে যারা আছে, যখন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হচ্ছে, কেন তারা দৌড়ে আসেনি, ছুটে আসেনি? যা হয় হবে। কেন যখন 32 নম্বর ভাঙা হচ্ছে, কেন হাজারো মানুষ ছুটে আসেনি ওটাকে রক্ষা করতে? এগুলো আমার অবাক লাগে। তো ধরেন যাদেরকে আপনি প্রশ্নগুলি করেন তারা কি উত্তর দেয়? 1 নাম্বার। 2 নাম্বার, ধরেন জুলাইয়ের আন্দোলনে আপনি যখন সমর্থন দিলেন, মানে কি আবারও বলছি, জুলাইয়ের আন্দোলন কিন্তু অনেক কিছু নিয়ে ছিল, ওগুলো কিন্তু আমি সমর্থন করিনি। আমি কোটা বিরোধী আন্দোলন সমর্থন করিনি, আবারও বলছি, কারণ নারী কোটা চাইনি। আমি হাসিনার পতন মানে হাসিনা দেশ থেকে চলে যান তা চাইনি। আমি চেয়েছি পদত্যাগ করে একটা নির্বাচন হোক। এটা শুধু জুলাইয়ে চাইনি, আমি সেই এই বহু বছর থেকে চাইছি। যখন তিনি 15 বছর আছেন, যখন 5 বছর শেষ হলো, তারপর থেকে চাইছি নির্বাচন দিন। এইরকম নির্বাচন নয় না। কিন্তু আমার যেটি জানতে ইচ্ছা করছে খুব, ধরেন কি কারণে আসলে ধরেন আপনি দূরে আছেন, আপনি বলছেন আপনি দূরে আছেন, এই আন্দোলনের পেছনে যে এই জঙ্গিরা আছে, জিহাদিরা আছে, বুঝতে পারেননি। যারা দেশে ছিল তারাও বুঝতে পারেনি। কেন বোঝা গেল না? এটার কোনো ব্যাখ্যা আছে? কারণ ওটা তো মেটিকুলাস প্ল্যান ছিল, যেন কেউ বুঝতে না পারে, সেই রকমই প্ল্যান ছিল ওদের। কারণ তাহলে সাধারণ মানুষের সমর্থন পাবে। সাধারণ মানুষ
সাধারণ মানুষ সমর্থন দিয়েছিল, সাধারণ মানুষ পথেও নেমেছিল, সমর্থন দিয়েছিল, কারণ তারাও একটা গণতান্ত্রিক পদ্ধতি দেশ চলুক সেটা চেয়েছিল। সুতরাং তারা যে লুকিয়েছে, কারণ এই যে তারা বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে আমার সোনার বাংলা বা দেশাত্মবোধক গান গেয়েছে জুলাইয়ে, কিন্তু সেই অগাস্ট সেপ্টেম্বর থেকে শুরু হলো ওদের কালো পতাকার, হিজবুত তাহরিরের পতাকা বা আইসিসের পতাকা নিয়ে সেই সেই কালিমা পড়া বা কালিমা লেখা পতাকা নিয়ে ঘোরা এবং আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেওয়া, এগুলো কিন্তু তারা জুলাইয়ের সমাবেশে দেয়নি, তাই না? ওভাবেই মানুষকে তারা ধোঁকা দিয়েছে। তারপর ধোঁকা খাওয়ার পর যখন উনি চলে গেলেন, আর যদি আন্দোলনও কোনো না হতো জুলাইয়ে, তাহলেও কিন্তু আমি হাসিনাকে চাইতাম যে উনি একটা নির্বাচন দিন। আমি কখনো চাইনি কোনো রাজনীতিক যিনি ক্ষমতায় আছেন তিনি অনন্তকাল ক্ষমতায় থাকুন নির্বাচন না দিয়ে। এটা হাসিনার সঙ্গে আমার কোনো বিরোধ নয়, এটা গণতন্ত্রের প্রতি আমার শ্রদ্ধা এবং এই দেশকে ধর্মান্ধ মৌলবাদী থেকে বাঁচানো। কারণ দেখুন, আমি ধর্মান্ধ মৌলবাদীদের শিকার। এই সরকার, যে সরকার ছিল 90s এর শুরুতে, তারা ধর্মান্ধ মৌলবাদীরা আমার মাথার দাম ঘোষণা করেছিল, আমার ফাঁসি চেয়েছিল, কিন্তু সেই জিহাদি মৌলবাদীদের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ না নিয়ে সরকার আমার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে না, আমার বিরুদ্ধে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলা দিয়েছেন, আমাকে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কেন? লেখালেখির জন্য। আমি কি লিখেছি তা এই ধর্মান্ধ মৌলবাদীদের, জিহাদিদের পছন্দ হয়নি বলে সরকার আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আমাকে দেশ থেকে বের করে দিয়েছে, আর দেশে ঢুকতে দেয়নি। একবার আমি ঢুকেছিলাম হাসিনার সময়, খালেদা জিয়া আমাকে বের করেছে, হাসিনার সময় ঢুকেছিলাম, হাসিনাও একই পদ্ধতিতে আমাকে বের করেছেন। সেইটা তো আছেই, কিন্তু আমি যে ক্ষুব্ধ এই রাজনীতিকদের ওপর, সেটা কিন্তু তারা যেহেতু মসজিদ মাদ্রাসা গড়েছেন, যেখানে আমাদের বিজ্ঞান স্কুল, বিজ্ঞান একাডেমি গড়া দরকার, যেখানে মানুষকে বিজ্ঞান মনস্ক করা দরকার, সেখানে মানুষকে ধর্মান্ধ বানাতে সাহায্য করেছেন সব সরকারই। আমি বলছি না শুধু শেখ হাসিনা, সেই জিয়াউর রহমান করেছেন, এরশাদ করেছেন, খালেদা জিয়া করেছেন, শেখ হাসিনা করেছেন। তো শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে করেছেন, তিনি যে অন্যদের থেকে আলাদা কিছু করেছেন তা নয়। তিনি উন্নয়ন করেছেন ঠিকই, কিন্তু উন্নয়ন তো শুধু ব্রিজ, রাস্তা, মেট্রো রেল এগুলোতে নেই। উন্নয়ন হচ্ছে মানুষের কতটুকু বিবেকবোধ আছে, নীতিবোধ আছে, কতটুকু শিক্ষা আছে, কতটুকু সভ্য তারা হলো, এটা সবচেয়ে বড় ব্যাপার। সেটাই আমি দেখি পিছিয়ে পড়েছে। সেই জন্য এত জিহাদিদের হুঙ্কার, এত মৌলবাদীদের আস্ফালন। কোথায়? এদেরকে কারা বানিয়েছে? এই মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, এরা বানিয়েছে এদেরকে, যেখানে সরকারের। ডক্টর ইউনূসের আমলে এদের দেখে কি মনে হয় আপনার, যে একদমই মানে দেশটা কি তাদের দখলে চলে গেল, এরকম লাগে? দেশটা তো তাদের দখলেই এখন। ইউনূস, যেখানে আমরা হয়তো অনেকেই আশা করেছিল যে ইউনূস যেহেতু একজন শিক্ষিত মানুষ, উনি ভালো ভালো পুরস্কার পেয়েছেন, তিনি হয়তো গণতন্ত্রের পক্ষে থাকবেন, তিনি হয়তো মব ভায়োলেন্সের বিরুদ্ধে থাকবেন, তিনি হয়তো মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন, কিন্তু সেটা তিনি প্রমাণ করলেন তিনি নন। তিনি রাজাকারদের সর্দার হয়েছেন, জিহাদিদের সর্দার হয়েছেন, সেটা অকল্পনীয় ছিল। তো তারা এগুলো করে, ধরেন ডক্টর ইউনূস সরকার এই জিহাদিদের তোষণ করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, তারা কি অর্জন করবে বলে আপনার মনে হয়? তাদের সফল হওয়ার সম্ভাবনাই বা কতটুকু দেখেন? এটা আমার মনে হয় ইউনূস খুব প্রতিশোধ পরায়ণ লোক, যে হাসিনা তাকে অপমান করেছেন, সুতরাং হাসিনার উপর প্রতিশোধ এইভাবে নিচ্ছেন যে একেবারে শুধু হাসিনাকে নয়, শেখ মুজিবুর রহমানকে মুক্তিযোদ্ধা না মানা, তাকে একেবারেই ধূলিসাৎ করে দেওয়া, তার বাড়িঘর
একেবারেই ভেঙে গুড়িয়ে দেওয়া এইসব করছেন। শুধু তাই নয়, একবার বলেছিলেন রিসেট বাটন টিপে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলেছেন, এখন 24ই নাকি তাদের মুক্তিযুদ্ধ। এইসব খুব বাজে বাজে সব কথা বলেছেন, যেগুলো প্রমাণ করে যে তিনি মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না। তিনি মুক্তিযুদ্ধে, তার বয়স থাকা সত্ত্বেও তিনি মুক্তিযুদ্ধে যাননি। তিনি হয়তো এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধের লোক না হলে এভাবে এত বছর বয়সে তার তো পাওয়ার কিছু নেই। হয়তো তিনি পেয়েছেন, প্রতিশোধ করে সুখ পেয়েছেন, প্রতিশোধ নিয়ে সুখ পেয়েছেন। তিনি সমস্ত কিছু, এমনকি যে হাসিনার যে দল, একেও নিশ্চিহ্ন করে দিতে চাইছেন। ছাত্রলীগকে কি করলেন, ব্যান করলেন, এবং আওয়ামী লীগকেও ব্যান করলেন। তার মানে কি? তার মানে একেবারে সবকিছু, আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধা, সবকিছু তিনি নিশ্চিহ্ন করে দিতে চাইছেন। এত ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ মানুষ তিনি, অথচ শান্তির জন্য তিনি নোবেল পেয়েছেন। আমরা ভাবি শান্তির জন্য যারা নোবেল পায় তারা বোধহয় খুব উদার, খুব সহনশীল, খুব সহিষ্ণু, খুব মানবিক হন, কিন্তু তিনি প্রমাণ করলেন তিনি এগুলোর একেবারেই বিরোধী। তিনি মোটেও উদার নন, তিনি মোটেও মানবিক নন, তিনি মোটেও সহনশীল নন। তো তার সফল হওয়ার চান্স কতটুকু? এই তিনি যে প্রতিশোধ নিতে তিনি চাইছেন, মনে করছেন যে এইভাবেই তিনি সফল হয়েছেন। এখন তিনি জীবিত থাকাকালীন এটাই হয়তো দেখতে চান। এখন তার তো বয়স হয়েছে অনেক, 84 বছর। আমি জানি না তিনি কতদিন বাঁচবেন, তবে তিনি বেঁচে থাকতে এটা দেখতে চান না যে আওয়ামী লীগ আবার ফেরত এসেছে, আবার আওয়ামী লীগের জয় হয়েছে। মানে এতই ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ মানুষ তিনি। সেটা সাধারণ মানুষ, কিন্তু যারা উদার নয় ইভেন, তারাও কিন্তু এমন প্রতিশোধ পরায়ণ হয় না। এটাই হয়তো তিনি সফল বলে ভাবছেন। কিন্তু দেশের কি হলো? দেশে যে ইন্ডাস্ট্রিগুলো সব দিয়ে ফেলা হলো, বন্ধ হয়ে গেল, দেশের যে অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, খারাপ হবে, দেশে যে এই যে জিহাদিদের আস্ফালন এত বেশি, যে শিক্ষিত সভ্য মানুষগুলোকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে সরিয়ে দিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরিয়ে দিয়ে এই যে জামাতি জিহাদিকে বসানো হয়েছে, এতে যে দেশের কোনো উন্নতি হবে না বরং ক্ষতি হবে, এটা তিনি ভাবছেন না কেন? এটা তো তিনি বুঝতে পারছেন, কিন্তু কেয়ার করছেন না। কারণ আমার মনে হয় না তিনি দেশকে আদৌ ভালোবাসেন, একেবারেই না। আর এই যে সঙ্গে যারা এই জিহাদি জঙ্গি গোষ্ঠী আছে, এরা তো দেশকে ভালোবাসেই না। তারা সেই দেশকে আফগানিস্তান বানাতে চায়, অথবা এমন একটা মৌলবাদী জিহাদিস্তান বানাতে চায় যেখানে পুরুষেরা রাজত্ব করবে, মেয়েরা ঘরবন্দি থাকবে, পুরুষেরা ইসলামের নামে যা ইচ্ছে তাই করবে, এবং বাঙালি পুরুষের সমাজ বানাবে তারা। আপনি অনেকেই বলেন, আপনি বলছেন যে তারা আফগানিস্তান বানাতে চায়, কিন্তু অনেকেই বলেন যে আমাদের যে ভূ রাজনৈতিক কাঠামো, সেখানে বাংলাদেশকে আফগানিস্তান বানানো সম্ভব নয়। আপনি কি তাই মনে করেন? না, সম্ভব কেন হবে না? জিহাদিরা যা করছে তাতে তো সম্ভব হবেই, এবং আফগানিস্তানের চেয়েও আরো খারাপ কিছু হতে পারে। কারণ এখন কথা হচ্ছে যে দেশকে আসলে ওরা কি বানাবে, এটা তো ভবিষ্যৎই বলবে ওরা কি বানাতে চাইছে। তবে ওরা যা বানাতে চাইছে তা একটি গণতান্ত্রিক রাষ্ট্র নয়, তারা একটি সভ্য রাষ্ট্র নয়। কারণ সভ্যতার প্রথম শর্ত হলো রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করা। তারা এখানে ধর্মান্ধ, তারা মৌলবাদী লোক, তারা ধর্মীয় আইন চাইছে, তারা রাষ্ট্রকে ধর্মের সঙ্গে মেলাতে চাইছে। আপনি যদি রাষ্ট্রকে ধর্মের সঙ্গে মেলান বা রাষ্ট্রকে রাজনীতির সঙ্গে মেলান, তবে কখনোই ওই দেশ সভ্য হতে পারে না। আর এই যে আমি জামাতে ইসলামী দলকে রাজনৈতিক দল বলে মনে করি না, কারণ এই দল ধর্মভিত্তিক দল। ধর্মভিত্তিক রাজনীতিকে কখনোই একটা সভ্য দেশে মেনে নেওয়া যায় না। সুতরাং জামাতে ইসলামীকে ব্যান করা কিন্তু উচিত, কারণ এরা ধর্ম নিয়ে রাজনীতি করে। আমি যদি ধর্মনিরপেক্ষতা চাই, ধর্মনিরপেক্ষতা একটা সভ্যতার প্রথম শর্ত, রাষ্ট্রে থাকতেই হবে। ধর্মনিরপেক্ষতা
অর্থ আমি যেটা বলছি সেটা হচ্ছে রাষ্ট্র এবং ধর্মকে পৃথক হতে হবে। রাষ্ট্র এবং ধর্মকে পৃথক করতে হলে কোনো ধর্মীয় আইন থাকা চলবে না। এই যে আমাদের ব্যক্তিগত বা পারিবারিক আইন আছে ধর্মভিত্তিক, সেগুলো বাদ দিতে হবে। অভিন্ন দেওয়ানি বিধি আনতে হবে, যেখানে প্রত্যেক সম্প্রদায়ের একই আইন থাকবে, সেটা সমানাধিকারের ভিত্তিতে নারী এবং পুরুষের অধিকার সমান হবে। সেটা বিবাহ, তারপরে ডিভোর্স, তারপরে চাইল্ড কাস্টডি, ইনহেরিটেন্স, প্রত্যেক বিষয়ে সেখানে কোনো ধর্মীয় আইন থাকতে পারবে না। সেখানে নারী এবং পুরুষের সমানাধিকারের ভিত্তিতে আইন হবে। কিন্তু সেটা তারা চায় না, সেটা তারা ধর্মীয় আইন চায়, কোনো ধর্মনিরপেক্ষতা চায় না, তারা সেকুলারিজম চায় না। তাহলে তো সভ্যতার কোনো প্রথম শর্তই তারা মানল না। তাহলে তারা একটা যদি ধর্মান্ধ রাষ্ট্র বানায়, তাহলে আফগানিস্তানের সঙ্গে আলাদা কি হবে? ধর্মান্ধতা মানেই হচ্ছে, মানে ইসলামের ধর্মান্ধতা মানে হচ্ছে মেয়েদেরকে ঘর থেকে বেরোতে দেবে না, ঘর থেকে বেরোলে তারা বোরখা পরতে হবে, তাদের কোনো শিক্ষা থাকবে না, তাদের স্বনির্ভরতা থাকবে না। এগুলো তো শুরু হয়েছে। কোথাও কোথাও এরকম মাইকে স্লোগান দেওয়া হচ্ছে, মাইকে ঘোষণা করা হচ্ছে যে এই বাজারটায় কোনো মেয়ে যেন না থাকে।